আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ভবিষ্যৎবাণী করে বলেছিলেন, তোমরা মুসলমানরা অবশ্যই কনস্টান্টিনোপল শহর বিজয় করবে। কতই না সৌভাগ্যবান হবে সেই বিজয়ী সেনাপতি, আর কতই না ভাগ্যবান হবে তার সেনাবাহিনী। নবীজির ভবিষ্যৎবাণীকে সত্য করে নিজেকে সেই সৌভাগ্যবান সেনাপতি করার জন্য যুগ যুগ ধরে নবী সাহাবীগণ থেকে শুরু করে আব্বাসি, উমাইয়া, সেলজুক কিংবা ওসমানের মতো শাসকগণ আপ্রাণ চেষ্টা চালাতে থাকেন এই কনস্টান্টিনোপলকে জয় করার জন্য, যেটা বর্তমানে তুরস্কের রাজধানী ইস্তানবুল। কিন্তু 330 খ্রিস্টাব্দে নির্মাণ হওয়া এই কনস্টান্টিনোপল ছিল এতটাই দুর্ভিদ্য যে যত শাসক এখানে দখল করতে গিয়েছিলেন সবাই ব্যর্থ হয়ে ফিরেছেন। কিন্তু আল্লাহর নবীর বাণী তো কখনো মিথ্যা হতে পারে না। তাই তো 1453 খ্রিস্টাব্দে মাত্র 24 বছর বয়সের এক সুলতান জয় করে ফেলেন 1100 বছর ধরে চলা দুর্ভেদ্য কনস্টান্টিনোপলকে। সেই মহা সৌভাগ্যবান সুলতান হলেন ওসমানীয় সাম্রাজ্যের সপ্তম সুলতান দ্বিতীয় মোহাম্মদ বা মোহাম্মদ আল ফাতিহ। কিন্তু এই অসাধ্য সাধনের জন্য সুলতান মোহাম্মদ আল ফাতিহকে কি পরিমাণ ত্যাগ ও বীরত্বের পরীক্ষা দিতে হয়েছিল সেটাই জানাতে চলেছি আজকের ব্যাটেল অফ এম্পায়ার 1453 মুভির এক্সপ্লেনেশনে। অনুরোধ থাকবে এক্সপ্লেনটি শেষ পর্যন্ত দেখার, আর ভালো লাগলে একটি লাইক করে দেওয়ার। আশা করি আমরা সবাই মিলে 20,000 লাইক সম্পূর্ণ করে দিতে পারবো ইনশাল্লাহ। তো চলো এবার শুরু করি আমাদের মুভির এক্সপ্লেনেশন। সুলতান মোহাম্মদ ছিলেন অটোমান এম্পায়ার বা ওসমানী সাম্রাজ্যের সপ্তম সুলতান। যারা তুর্কিশ সিরিয়াল কুলুরুস উসমান বা আর্তুগরুল দেখেছ তারা নিশ্চয় জানো এই সাম্রাজ্যের বীরগাথা কাহিনী। 1200 সালের শেষের দিকে আর্তুগরুল প্রথমে এই অটোমান সাম্রাজ্যের সূচনা করেন। তবে তিনি সূচনা করলেও 1999 সালে সেই সাম্রাজ্যকে প্রতিষ্ঠিত করেন তার সুযোগ্য পুত্র ওসমান গাজী, যাকে আমরা সবাই ওসমান বে নামে চিনি। মূলত তিনি এই পুরো সাম্রাজ্যকে নিজ হাতে এমনভাবে তৈরি করেছিলেন যে তারপর থেকে যারা এই সাম্রাজ্যের সুলতান হয়েছেন তারা দিনের পর দিন অটোমান এম্পায়ারকে নিয়ে গেছেন এক অনন্য উচ্চতায়। এভাবেই ওসমানের মৃত্যুর পর তার ছেলে ওরহান সিংহাসনে বসেন এবং তারপরে পর্যায়ক্রমে বাইজিদ, মুরাদ ও মুহাম্মদ সিংহাসনে অধিষ্ঠিত হন। তাদের সবারই প্রধান লক্ষ্য ছিল বাইজেন্টাইন রাজধানী কনস্টান্টিনোপলকে জয় করার। এভাবে 1432 খ্রিস্টাব্দে 30 মার্চ সুলতান দ্বিতীয় মুরাদের ঘর আলো করে আসেন মুহাম্মদ আল ফাতিহ। মুরাদ তার ছেলের নাম নিজের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মিল রেখে রাখেন মুহাম্মদ। কিন্তু তিনি যে হবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের সেই সৌভাগ্য সুলতান সেটা হয়তো কেউই জানতো না। তবে প্রকৃতি কিন্তু ঠিকই সুলতান মুহাম্মদ ফাতিহর জন্মের সময় অদ্ভুত কিছু নিদর্শন দেখিয়েছিল। সেই বছরে অটোমান সাম্রাজ্যের মাটি এতটাই বেশি উর্বর হয়ে গিয়েছিল যে আগের বছরের তুলনায় 4 গুণ ফসল উৎপাদিত হয়েছিল। ঘরে ঘরে ঘোড়ারাও যমজ বাচ্চা দিয়েছিল। যাই হোক, ছোটবেলা থেকেই মুহাম্মদ আল ফাতিহ ছিলেন খুবই বুদ্ধিমান ও প্রখর শক্তির অধিকারী। তিনি পড়ালেখাতে যেমন দক্ষ ছিলেন ঠিক তেমনি অস্ত্র চালানোতে তার জুড়ি ছিল অকল্পনীয়। এসব দেখে সুলতান মুরাদ মাত্র 12 বছর বয়সেই মুহাম্মদকে সিংহাসনে বসিয়ে নিজে চলে যান জনচক্ষুর আড়ালে আল্লাহর ইবাদতের জন্য। সিংহাসনে বসার পরে সুলতান হাঙ্গেরির বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করতে থাকেন। তখন বয়স কম হওয়ার কারণে সুলতান মুরাদের উজির হালিল পাশা তাকে আবার অনুরোধ করেন সিংহাসনে বসে এই যুদ্ধর নেতৃত্ব দেওয়ার জন্য। উজিরের কথায় রাজি হয়ে সুলতান দ্বিতীয় মুরাদ আবারও নিজের আসনে বসেন এবং সেই যুদ্ধে জয়লাভ করেন। এভাবেই 1451 সালে একদিন মুহাম্মদ ফাতিহ যখন অস্ত্র চালানোর পরীক্ষা দিচ্ছিলেন ঠিক তখনই তার কাছে খবর আসে যে সুলতান মুরাদ ইন্তেকাল করেছেন। এই সংবাদে মুহাম্মদ ছুটে যান তার বাবার কাছে আর সেখানে গিয়ে প্রতিজ্ঞা করে বলেন, বাবা, আমি আপনার সব অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য আপনাকে কথা দিলাম। আমি কনস্টান্টিনোপলকে আল্লাহের পথে জয় করেই ছাড়ব ইনশাল্লাহ। এরপর মুহাম্মদ ফাতিহ আবারও ওসমানীয় সাম্রাজ্যে সুলতান হিসেবে আসন গ্রহণ করেন। রাজ্য অভিষেকের দিন হালিল পাশা সুলতানের কাছে কয়েক বছর আগে তার কাছ থেকে সিংহাসন কেড়ে নেওয়ার জন্য ক্ষমা চান, আর ব্যাখ্যা কারণ কেন সেই সময়টাতে এই কাজটি জরুরি ছিল। সুলতান মুহাম্মদও তার কথা বুঝতে পেরে তাকে উজিরে আজম পদেই বহাল রাখেন। এর সাথে সাথে সুলতান দরবারের বাকি সদস্যদেরকেও নতুন দায়িত্ব বুঝিয়ে দেন। সুলতান মুহাম্মদ তার দরবারের সবচেয়ে কাছের মানুষ জাহানুজ এবং সারোজকে উজির পদে প্রতিষ্ঠিত করেন। এদিকে সুলতান মুহাম্মদের নতুন সিংহাসনের বসার খবর কনস্টান্টিন সহ পার্শ্ববর্তী সব রাজ্যগুলোতে পৌঁছে যায়। কনস্টান্টিনোপলের রাজার সিংহাসনে তখন রোমান সম্রাট 10ম কনস্টান্টিন এর অধীনে ছিল। মুহাম্মদের সিংহাসনে বসার খবর শুনতে পেয়ে কনস্টান্টিনের দরবারের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য গ্রাউন্ড ডিউক নার্তাস খুবই চিন্তিত ছিলেন।
কিন্তু দরবারের বাকি সদস্যরা মুহাম্মদকে অতটা গুরুত্ব দিত না, কারণ মুহাম্মদের উপরে সিংহাসন থেকে বেদখল হওয়ার একটি কলঙ্ক লেগে আছে। এর জন্য মুহাম্মদের নিজের রাজ্যের লোকদেরও তার উপরে সন্দেহ ছিল যে তিনি আদৌ এই সাম্রাজ্যকে সামলাতে পারবেন কিনা। কনস্টান্টিনো মুহাম্মদের সাথে কৌশলে বন্ধুত্ব বজায় রাখার ছলে মুহাম্মদের রেপুটেশন খারাপ করার জন্য এক কৌশলের অবলম্বন করেন। কনস্টান্টিনোপলে অটোমান সাম্রাজ্যের আরেক শাহজাদা ওরহান অনেকদিন ধরে বন্দী আছেন। ওরহান ছিল মুহাম্মদের চাচাতো ভাই, যে অনেকদিন আগে যুদ্ধ করতে গিয়ে বন্দী হয়েছিলেন। ওরহানকে মেরে না ফেলার জন্য এবং তার ভরণ পোষণের জন্য অটোমানরা প্রতি মাসে বাইজেন্টাইন সাম্রাজ্যকে মুদ্রা পাঠায়। এবার বাইজেন্টাইন সম্রাট কৌশলে সেই খাজনার পরিমাণ আরও বাড়িয়ে দেওয়ার চিন্তা করেন। কনস্টান্টিনোপল ছাড়াও হাঙ্গেরি সহ বাকি রাজ্যগুলো আবারও ষড়যন্ত্রের পথ খুঁজতে থাকে, যাতে নতুন সম্রাটকে ঝামেলায় ফেলে অটোমানদের নাজেহাল করা যায়। কনস্টান্টিন তার দূতদেরকে দিয়ে সুলতান মুহাম্মদ দরবারে চিঠি লিখে তাকে রাজ্যাভিষেকের জন্য অভিনন্দন জানান। এর পাশাপাশি তিনি সুলতান মুরাদের জন্য দুঃখ প্রকাশ করে লেখেন মুহাম্মদের সাথেও তিনি বন্ধুত্ব বজায় রাখতে চান। চিঠিতে তিনি ওরহানের জন্য খাজনার পরিমাণ বাড়ানোর কথাও লিখে পাঠান। যদিও সুলতান মুহাম্মদের মনে খুব ইচ্ছা ছিল কনস্টান্টিনোপল দখল করার, কিন্তু তবুও তিনি কনস্টান্টিনের এই শর্তগুলো মেনে নেন, কারণ সুলতান মুহাম্মদ কখনো গায়ে পড়ে ঝামেলা করার লোক ছিলেন না। তিনি সবসময় শান্তি বজায় রাখতে চাইতেন। সুলতানের এই সিদ্ধান্তে তার দরবারের অনেকেই খুশি ছিলেন না, বিশেষ করে তার উজির জাহানুজ আর সরোজা। কিন্তু সুলতান তাদেরকে বুঝিয়ে বলেন এখনই কনস্টান্টিনোপলকে আক্রমণ করার সময় আসেনি, তাদেরকে আক্রমণ করার জন্য সঠিক সময় আর সুযোগের অপেক্ষা করতে হবে। অন্যদিকে সুলতান মুহাম্মদ একদিন বিশেষ এক স্বপ্ন দেখেন, যেখানে তার দেখা হয়ে যায় অটোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা তার বহু আগের পূর্বপুরুষ ওসমান গাজীর সাথে। সেই স্বপ্নে ওসমান গাজী তাকে জানান সুলতান মাহমুদই হলো সেই সেনাপতি যিনি কনস্টান্টিনোপলকে জয় করবেন। স্বপ্নের শেষের দিকে ওসমান গাজী তাকে একটি আংটি পরিয়ে দিতে যান, কিন্তু তার আগেই এক আগুনের গর্তে পুড়তে পুড়তে মুহাম্মদের ঘুম ভেঙে যায়। এই স্বপ্ন দেখার পর মুহাম্মদ বুঝতে পারেন যে তার সামনে আসতে চলেছে কনস্টান্টিনোপলের সেই ভয়ানক যুদ্ধ। তাই সুলতান মুহাম্মদ তখন থেকেই যুদ্ধের জন্য যাবতীয় প্রস্তুতি নেওয়ার সিদ্ধান্ত নেন। তাই পরের দিনেই সুলতান তার উজির এবং পাশাদেরকে নিয়ে নতুন নতুন অস্ত্রশস্ত্র ও কামান তৈরির কাজ শুরু করে দেন। এছাড়াও তাদের সেনা এবং নৌবাহিনীকে শক্তিশালী করার জন্য যা যা করার দরকার সবকিছু করার তিনি আদেশ দেন। এদিকে বাইজেন্টাইন সম্রাট কিন্তু তখনও সুলতান মুহাম্মদের বিরুদ্ধে তার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। অটোমানদের অন্তর্গত কারমান রাজ্যে বিদ্রোহীদের বিদ্রোহ করার প্রস্তুতির খবর শুনে কনস্টান্টিন তাদেরকে আরও উস্কে দেওয়ার ফন্দি আটে। সম্রাট শাহজাদা ওরহানকেও এই ষড়যন্ত্রে সামিল করে নেয় এবং বিদ্রোহীদেরকে উস্কে দেওয়ার একটি চিঠি লেখার সিদ্ধান্ত নেয়, যেখানে লেখা থাকবে বিদ্রোহে কনস্টান্টিনোপল তাদের পাশে আছে। সেই চিঠিতে হালিল পাশা সহ রাজ্যের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নাম ষড়যন্ত্র করে লিখে দেওয়া হয়, যদিও এইসবের সাথে তাদের কোনো সম্পর্কই নেই। শাহজাদা ওরহানকে দিয়ে এই চিঠি লেখার পর সম্রাট কনস্টান্টিন চিঠিটা কারমানদের নেতা ইব্রাহিমের কাছে পৌঁছে দেওয়ার জন্য লোক পাঠায়। কিন্তু সুলতান মুহাম্মদ সবসময় কনস্টান্টিনদের চাইতেও এক কদম বেশি এগিয়ে থাকতেন। তাই তিনি কনস্টান্টিনদের সাথে বন্ধুত্ব রাখার পরেও তাদের উপর নজরদারি করার জন্য গুপ্তচর রেখেছিলেন। গুপ্তচরদের কাছ থেকে এই চিঠির ব্যাপারে জানার পর সুলতানের একান্ত সেনাপতি উলুবাতলি হাসান তার কয়েকজন সঙ্গীদেরকে নিয়ে কনস্টান্টিন লোকদের উপরে আক্রমণ করেন। নিখুঁত তলোয়ারবাজির মাধ্যমে তারা প্রায় সব সৈনিককেই সাফ করে দেয়। এরপর বাকি থাকা এক সৈন্যের গলা বরাবর বর্ষা ছুঁড়ে তাকেও তারা উপরে পাঠিয়ে দেন। উলুবাতলি হাসান নিহত সৈনিকদের কাছ থেকে বিদ্রোহে উস্কে দেওয়ার জন্য পাঠানো সেই চিঠিটি তারা উদ্ধার করেন। এরপর ঘোড়ায় চড়ে সেনাপতি হাসান সেই চিঠিটা সরাসরি সুলতান মুহাম্মদকে দেন। সুলতান মুহাম্মদ তখন তার কিছু সেনা নিয়ে এক বনের ধারে শিকারে ব্যস্ত ছিলেন। এই চিঠিটা হাতে পাওয়ার পর চিঠির ভিতরে লেখা দেখে সুলতানের মনে আগুন জ্বলতে থাকে, কিন্তু তবুও তিনি সেটা তখনই প্রকাশ করেন না। সুলতান মুহাম্মদ দরবারে ফেরার পর দরবারের সদস্যের মাঝে কারামান বিদ্রোহীদের নিয়ে ঝগড়া লেগে যায়। উজির জাহানুজের মতো এই বিদ্রোহীদের সাথে যুদ্ধ করে তাদের একদম শেষ করে দেওয়া উচিত, কিন্তু উজিরে আজম হালিল পাশা আবার এদের সাথে সমঝোতা করার পক্ষে। এদিকে বিদ্রোহীদের নেতা অলি ইব্রাহিমকে সুলতানের দরবারে হাজির করা হয়। সুলতান সবাইকে বেরিয়ে যেতে বলে অলি ইব্রাহিমের সাথে একান্তে কথা বলেন। সুলতানকে দেখে ইব্রাহিম ভয়ে কাবু হয়ে যায়, আর সে কসম কাটে মৃত্যুর আগ পর্যন্ত সে সুলতানের সাথে কোনো ঝামেলায় জড়াবে না। সুলতানও তাকে তখনকার মতো মাফ করে দিয়ে বলেন যদি সে এই কসম ভঙ্গ করে তাহলে তার মৃত্যু সুলতানের হাতেই হবে। ইব্রাহিম বেরিয়ে যাওয়ার পর সুলতান তার দরবারের সদস্যদেরকে আবারও ডেকে নেন। এবার সুলতান মুহাম্মদ তার প্রধান উজির হালিল পাশার উপরে রেগে যান।
কেননা হালিল পাশা শুরু থেকেই কনস্ট্যান্টিনদের সাথে বন্ধুত্ব রাখার জন্য সুলতানকে পরামর্শ দিচ্ছিলেন। সুলতান তাকে চিৎকার করে বলেন, হালিল পাশার পরামর্শ শোনার কারণে কনস্ট্যান্টিন তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করার যথেষ্ট সময় পেয়েছে। এছাড়াও ওরহানকে দিয়ে লেখানো ষড়যন্ত্রমূলক চিঠিতে কেন হালিল পাশার নাম লেখা সেটাও সুলতান জানতে চান। হালিল পাশা তখন তাকে বলেন,